আসসালামু আলাইকুম। আজকে আমি মডার্ন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কোর্সের এলিমেন্টারি সেট থিওরি থেকে কিছু টপিক আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে সেট, স্পেসিফিকেশন অফ সেট, সেটস অফ নাম্বারস, ইন্টারভেলস, ইকুয়ালিটি অফ সেটস, সিঙ্গেলটন সেট, দ্য এমটি সেট, ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট, সাবসেটস, দেন প্রপার সাবসেট, কম্পারেবল sets, universal set operations on sets, complementation of a set and power sets। তো শুরু করা যাক। তো আমাদের প্রথম টপিক হচ্ছে, এখানে আছে সেট। আচ্ছা, সেটের আগে আমি ডেফিনিশনটা লিখি, তারপরে এটাকে বোঝানো যাবে। তাহলে a set is a well defined collection of objects, অর্থাৎ অবজেক্ট অবজেক্ট বলতে কোনো বস্তু বোঝাচ্ছে। ঠিক আছে? তো কোনো বস্তুর কালেকশন, এবং তা কেমন হতে হবে? ওয়েল ডিফাইন্ড, অর্থাৎ সুসংজ্ঞায়িত হতে হবে। তাহলে আচ্ছা, আমরা সেটকে সাধারণত প্রকাশ করে থাকি একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। এমন করে একটা সেট প্রকাশ করা হয়। তো এই সেটের মধ্যে যা কিছু লেখা হবে তা হচ্ছে কি এই সেটের উপাদান। এবং এই সেটটাতে আমরা অবজেক্ট হিসাবে কি কি নিব? আমরা ধরে নিচ্ছি যে এর মধ্যে আমরা নদীর নাম দিলাম কিছু, যেমন পদ্মা এবং মেঘনা। তাহলে এই যে পদ্মা এবং মেঘনা, এরা দুইটা কিন্তু কি নদীর নাম। হুম, মানে নেম অফ রিভার্স। তো এখানে এটা কিন্তু একটা কি ওয়েল ডিফাইন্ড, এটা হচ্ছে নদীর নাম। এটা কিন্তু আমরা সবাই মানি। কিন্তু কেউ যদি বলে একটা সেট যে অল মেন ইন দিস টাউন হু আর অনেস্ট। আচ্ছা, নতুন একটা সেট আমরা নিছি, আলোচনার অধীনে আনছি, সেটা হচ্ছে যে অল মেন ইন দিস টাউন হু আর অনেস্ট। এখানে কিছু পুরুষ মানুষের কথা বলা হচ্ছে যারা কিনা সৎ। আমি যে শহরে আছি সেই শহরের কিছু পুরুষ মানুষ যারা কিনা সৎ, তাদের সেট। এখন আমার আমার জায়গা থেকে আমি যদি তাদের নাম যদি এভাবে দেই, কেউ একজন আছে রাকিব, কেউ একজন আছে ধরি মাহি, আরেকজন আছে হয়তো সবুজ। তাহলে যেটা হবে, এটা হচ্ছে কি আমার আমার দিক থেকে, এটা হচ্ছে আমার অপিনিয়ন যে রাকিব, মাহি এবং সবুজ এরা হচ্ছে কি সৎ মানুষ। ঠিক আছে? কিন্তু অন্য কারো মত তো এরা তো সৎ নাও হতে পারে। তার মানে কি এইটা, এই কথাটা বা এই স্টেটমেন্টটা আসলে কি হয়নি, ওয়েল ডিফাইন্ড হয়নি, অর্থাৎ সুসংজ্ঞায়িত না, এটা সবাই মানে না। তো আশা করি আমরা বুঝতে পারছি যে সেটের এখানে মূলত এই ওয়েল ডিফাইন্ড কথাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমরা এখন সেট আসলে কত প্রকার আমরা সেটা দেখব, যেটাকে ওখানে বলা হয়েছে স্পেসিফিকেশন অফ সেট। স্পেসিফিকেশন অফ সেট। আচ্ছা, সেটকে মূলত দুই ভাবে রিপ্রেজেন্ট করা যায়। এক নাম্বার হচ্ছে রোস্টার মেথড, এবং দুই নাম্বার হচ্ছে সেট বিল্ডার মেথড। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম যে স্পেসিফিকেশন অফ সেট বা টাইপ অফ সেট, সেটকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি, একটা হচ্ছে রোস্টার মেথড এবং একটা সেট বিল্ডার মেথড। রোস্টার মেথডে আমরা সেটের মধ্যে যে সকল এলিমেন্ট আছে বা উপাদান আছে তাদেরকে সরাসরি দেখতে পাই। ঠিক আছে? তাহলে আমরা যদি একটা সেট এ নেই,
যার মধ্যে কি আছে, এ বি সি আছে। তো এই সেটটাকে বলা হবে কি, এটা কোন মেথডে লেখা হয়েছে, এটা রোস্টার মেথডে লেখা হয়েছে। আর আরেকটা কি, অন্য একটা সেট যদি আমরা লিখি, যেটা কিনা সেট বিল্ডার মেথডে। আচ্ছা, আমি এই এ সেটটাকে, এ হচ্ছে এই সেটের নাম, এ সেট, এবং এই এ সেটটাকে যদি আমি সেট বিল্ডার মেথডে লিখতে চাই, তাহলে এভাবে লিখতে হবে যে ফার্স্ট 3 letters in English alphabet। আচ্ছা, এ সেটের মধ্যে সেই সকল এলিমেন্ট থাকবে যাদেরকে এই সেন্টেন্স দ্বারা বর্ণনা করা হয়েছে। তো এখানে ফার্স্ট 3 letters ইন ইংলিশ অ্যালফাবেট বলতে আমরা কি কি বুঝি, আমরা কিন্তু এ বি এবং সি কেই বুঝি, অর্থাৎ এ মানে হচ্ছে এই এ বি সি, এই সেটটাই মূলত। তাহলে এ বি সি হচ্ছে কি, এ বি সি আর দ্য এলিমেন্টস অফ এ সেট। ওকে, তাহলে সেট বিল্ডার মেথডে আমরা এইভাবে লিখে থাকি, অর্থাৎ কোনো একটা স্টেটমেন্ট বা কোনো একটা সেন্টেন্স দিয়ে লিখে থাকি, কিন্তু রোস্টার মেথডে আমরা এলিমেন্ট গুলোকে সরাসরি দেখতে পাই। আচ্ছা, আরো কোনো একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখাই। আচ্ছা, ধরে নেই এখানে কোনো একটা সেট আছে যেটা কিনা এ সেটের মধ্যে আছে 2 এবং 3, শুধুমাত্র এই 2 এবং 3 আছে। তাহলে আচ্ছা, 2 এবং 3 কে কি আমরা অন্য কোনো ভাবে বলতে পারবো না? আমরা কিন্তু এই এ সেটের মধ্যে যে 2 আর 3 আছে সেটাকে আমরা বলতে পারি কি, যে ফার্স্ট 2 প্রাইম নাম্বারস। আচ্ছা, আমরা জানি যে 2 এবং 3 হচ্ছে কি প্রাইম নাম্বার, এবং তারা কিন্তু প্রথম দুইটা প্রাইম নাম্বার। তাহলে আমি এই সেটটাকে বলছি কি ফার্স্ট 2 প্রাইম নাম্বারস। তাহলে এই যে আমরা একটা স্টেটমেন্ট দিয়ে লিখছি, এবং এই জায়গায় কিন্তু সরাসরি এখানে যে 2 আর 3 আছে সেটা আমরা সবাই জানি, কিন্তু সরাসরি দেখতে পাই না। এই কারণে এই এ সেটটাকে বলা হচ্ছে কি, এটা কোন মেথডে লেখা হয়েছে, সেট বিল্ডার মেথডে। এবং এইখানে 2 এবং 3 কে যেহেতু আমরা সরাসরি দেখতে পাচ্ছি, তাহলে আমরা বলবো এটা রোস্টার মেথডে আছে, কিংবা ওটাকে বলা হয় টেবুলার মেথড। ঠিক আছে। আচ্ছা, স্পেসিফিকেশন অফ সেট বিষয়টা বোঝা গেল। এর পরবর্তীতে আছে কি, সেটস অফ নাম্বারস। আচ্ছা, তাহলে পরবর্তী টপিক হচ্ছে, দুঃখিত, সেটস অফ নাম্বারস, অর্থাৎ সংখ্যার সেট। তাহলে আমরা আমরা এতদিন পর্যন্ত যে সকল সংখ্যা নিয়ে কথা বলেছি বা আলোচনা করছি বা হিসাব করছি, সেই সকল সংখ্যাই ছিল কি সংখ্যা, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আচ্ছা, আমরা রিয়েল নাম্বারকে কিভাবে দেখাই, রিয়েল নাম্বারকে এমন একটা সংখ্যা রেখা বা নাম্বার লাইন, এটাকে বলা হয় কি নাম্বার লাইন, নাম্বার লাইন, বা এটা হচ্ছে রিয়েল নাম্বার লাইন, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট। তাহলে রিয়েল নাম্বার লাইন এর মধ্যে কি কি থাকে, এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, এখানে -1, -2, -3 এগুলো আছে, এর পাশে -4 এভাবে আছে। এবং এদেরও মাঝে মাঝে আরো অসংখ্য সংখ্যা আছে, যেগুলো প্রত্যেকেই কার আন্ডারে, তারা প্রত্যেকে রিয়েল নাম্বারের আন্ডারে। অর্থাৎ এই লাইনের উপরে যে কোনো জায়গাতেই, যে কোনো জায়গা থেকে একটা নাম্বার পিক করলে পারে, সেই নাম্বারটা কার মধ্যে যাবে, রিয়েল নাম্বার লাইন। আচ্ছা, আর মিস্টেক এখানে, রিয়েল নাম্বার লাইনের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই এই নাম্বার লাইন থেকে কিছু সংখ্যাকে নিব। যেমন আমরা আমরা মানুষ স্বাভাবিক, এবং তারা গণনা শুরু করে কোথা থেকে, তারা কিন্তু গণনা শুরু করে 1 থেকে। মানুষ কিন্তু মানে প্রথম দিকে তারা কিন্তু শূন্যের সঙ্গে পরিচিত থাকে না,
মানে আমরা যখন ছোট বাচ্চা ছিলাম তখন কিন্তু আমরা শূন্য বলে কিছু একটা আছে সেটা জানতাম না, আমরা একবারে বলতাম একটা দুইটা তিনটা এভাবে করে কিন্তু এক দুই করে আমরা গণনা করছি। তাহলে এই যে 1 2 3 4 5 6 এইভাবে করে যে আমরা গণনা করছি, এই সকল সেট, এই সকল নাম্বারকে যদি আমরা একটি সেটের মাধ্যমে প্রকাশ করে থাকি তাহলে সেই সেটটাকে বলা হবে কি ন্যাচারাল নাম্বার। এবং ন্যাচারাল নাম্বারকে এই স্পেশাল এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যখনই এখানে এই স্পেশাল এন লেখা থাকবে তার মানে আমরা বুঝে নিব ওটা একটা সেট এবং ওই সেটের মধ্যে কি আছে 1 2 3 4 5 6 করে যত পর্যন্ত যাওয়া যায় যাবে, অর্থাৎ পজিটিভ ইনফাইনাইট পর্যন্ত সকল হোল নাম্বার গুলা থাকবে। আচ্ছা আমি এটাকে লিখে দিই তাহলে, বাই দিস স্পেশাল এন উই রিপ্রেজেন্ট অল ন্যাচারাল নাম্বার or all positive whole number। ঠিক আছে, তাহলে by this special n we represent all natural number or you can say all positive whole numbers। ওকে, এখন আসি পরবর্তী আরেকটা অংশ যেটা কিনা আচ্ছা ইন্টিজার সম্পর্কে আমাদের জানা আছে, যেমন ইন্টিজার, ইন্টিজারকে আমরা এই স্পেশাল জেড দিয়ে প্রকাশ করে থাকি এবং এই স্পেশাল জেড দ্বারা মূলত এই জিরো সহ এই পাশের 1 2 3 তারপরে 4 5 6 করে যাবে এবং এই সাইডেরও -1 -2 -3 -4 এদের প্রত্যেককে নিবে। অর্থাৎ জেড দ্বারা আমরা যেটা বুঝি নেগেটিভ আচ্ছা নেগেটিভ ইনফাইনাইট দিব না আমরা, এখানে আমরা বলতেছি যে এই দিক থেকে আস্তে আস্তে -3 -2 -1 0 1 2 3 এইভাবে করে আগাইতে থাকবে। তাহলে এই ধরনের যতগুলো সংখ্যা আছে বা হোল নাম্বার আছে তারা প্রত্যেকেই হচ্ছে কি, আচ্ছা অল হোল নাম্বার আর ইন্টিজার। ওকে, তাহলে স্পেশাল জেড দ্বারা আমরা এই ধরনের সংখ্যাগুলো প্রকাশ করে থাকি। আচ্ছা এখন নতুন একটা টাইপ দেখি, সেখানে আছে কি যে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারকে আমরা এই স্পেশাল কিউ দ্বারা প্রকাশ করে থাকি, স্পেশাল কিউ দ্বারা প্রকাশ করে থাকি। এখানে এই রেশনাল নাম্বার বলতে কোন ধরনের নাম্বারকে বোঝানো হয়, সেই সকল নাম্বার যাদেরকে আমরা কি করতে পারি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এবং এখানে এই পি এবং কিউ প্রত্যেকেই কোথা থেকে আসে, ইন্টিজার হয় এবং পি এবং কিউ প্রত্যেকেই ইন্টিজার হয়। সেই সাথে এই যে কিউ, এই নিচের কিউ এটা কখনোই জিরো হতে পারবে না। কিউ বলছে কোথা থেকে আসবে, জেড থেকে আসবে, কিন্তু জেড এর মধ্যে কিন্তু জিরো ইনক্লুড আছে, কিন্তু আমরা আলাদা করে বলে দিচ্ছি যে কিউটা কি হতে পারবে না, জিরো হতে পারবে না। তাহলে রেশনাল নাম্বার এটাকে আমরা কিউ স্পেশাল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি এবং এর মধ্যে কোন ধরনের, এটার মধ্যে কোন ধরনের সংখ্যা থাকবে, যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি কিউ বিলংস টু দিস স্পেশাল জেড এবং কিউ নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই ধরনের প্রত্যেকটা সংখ্যা যে সেটের মধ্যে থাকবে সেই সেটটাকে আমরা বলতেছি রেশনাল নাম্বারের সেট। আচ্ছা তাহলে এখন আসি ইরেশনাল নাম্বার।
ইরেশনাল নাম্বারকে আমরা স্পেশাল কিউ প্রাইম দ্বারা প্রকাশ করে থাকি। স্পেশাল কিউ প্রাইম দ্বারা প্রকাশ করে থাকি এবং ইরেশনাল নাম্বার হচ্ছে অপোজিট অফ রেশনাল নাম্বার। অপোজিট অফ রেশনাল নাম্বার বলতে কি বোঝাচ্ছে, যে সেই সকল সংখ্যা যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, যেখানে পি কিউ জেড এর মধ্যে থেকে আসবে এবং কিউটা জিরো হতে পারবে না, সেই ধরনের সকল সংখ্যায় কি হয়, ইরেশনাল নাম্বার হয়। ঠিক আছে। আচ্ছা, বইয়ের মধ্যে আরো অনেক ধরনের নাম্বারের সেট আছে, তো এগুলো তোমরা একটু দেখলেই পারবা। এখন আমি পরবর্তী অংশে যাই, কি ইন্টারভেলস। তাহলে ইন্টারভেলস নিয়ে আলোচনা করা যাক। ইন্টারভেলস, ইন্টারভেলস বলতে কি, ইন্টারভেলস এর সঙ্গে আলাদা একটা ওয়ার্ডকে যুক্ত করা যেতে পারে, সেটা হচ্ছে কি বাউন্ডারি। ইন্টারভেলস বলতে আমরা কোনো একটা রেঞ্জ বুঝি বা একটা বাউন্ডারি দেওয়া থাকে, এই ধরনের কিছু ব্যাপার। তো এই ইন্টারভেলসটা কোন জায়গায় তৈরি হয়, এই ইন্টারভেলটা তৈরি হয় রিয়েল নাম্বার লাইনের উপরে। তাহলে আমরা একটা রিয়েল নাম্বার লাইন নিলাম, 0 1 2 3, এপাশে -1 -2 -3। এটা কি, এটা একটা রিয়েল নাম্বার লাইন। আমরা কি করছি, একটা রিয়েল নাম্বার লাইন নিছি যেখানে 0 1 2 3 এবং -1 -3 -2 এগুলো আর কি মার্ক করা আছে। তো এখন আমরা কি করব, ইন্টারভেল তৈরি করব। ইন্টারভেল বলতে আমরা হয়তো এই জায়গা থেকে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে আমরা তাদেরকে নিয়ে একটা সেট তৈরি করতে চাচ্ছি, এটা হইতে পারে। কিংবা আমরা এই এই সাইডের এই দুইকে নিব, কিন্তু এই সাইডের এই দুইকে নিব না, এভাবে করে একটা সেট গঠন করতে পারি। কিংবা তার উল্টাটা হইতে পারে, যে এই পাশে -2 কে নিব না, কিন্তু আমরা এখানে এই +2 কে নিব। কিংবা আমরা যেটা করতে পারি, আমরা কোনোটাকেই নিব না। ঠিক আছে। আরো কি করতে পারি, আমরা দুইটাকেই নিব। এ ধরনের ভিন্ন ভিন্ন কয়টা কেস হতে পারে, 4টা কেস হতে পারে। আমরা এক এক করে 4টা কেস দেখব এবং তাদের নামগুলো জানার চেষ্টা করব। আচ্ছা, একটা আছে হচ্ছে ওপেন ইন্টারভেল। ওপেন ইন্টারভেলস কি, যে আমরা কি করছি, একটা রিয়েল নাম্বার লাইন থেকে এখানে ধরো 0 আছে, এখানে কোনো একটা নাম্বার আছে, এটা এ আর এটা বি, এবং আমরা আগে থেকে বলে দিচ্ছি যে এই ইন্টারভেলস এর জন্য আমরা যেটা কনসিডার করছি, যে এ হচ্ছে বির থেকে ছোট। কোথায়, ইন স্পেশাল আর, অর্থাৎ রিয়েল নাম্বার লাইনের উপরে এ এবং বি দুইটা নাম্বার আছে, যাদের মধ্যে আবার এটা ছোট বিটা বড়। এবং এদের থেকে আমরা ওপেন ইন্টারভেল কিভাবে নির্ণয় করব, ওপেন ইন্টারভেল হচ্ছে এই যে এ বলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা নিব না, আবার বি বলে যে সংখ্যাটা আছে এই বি সংখ্যাটাকেও আমরা নিব না, কিন্তু এ এবং বি এর মধ্যে যতগুলো সংখ্যা আছে তাদের প্রত্যেককেই আমরা নিব। এবং এটাকে আমরা বলে থাকি এভাবে, মানে প্রকাশ করে থাকি এ কমা বি, এবং এই প্যারেনথেসিস দিয়ে আমরা প্রকাশ করে থাকি। অর্থাৎ এই সেট, এই ওপেন ইন্টারভেল আছে, এটা কিন্তু একটা ওপেন ইন্টারভেল। তাহলে এই ওপেন ইন্টারভেলের মধ্যে যতগুলো সংখ্যা আছে তাদেরকে যদি একটা জেনারেল নাম দেওয়া যায়, আমরা যদি জেনারেল নাম একটা এক্স দেই, তাহলে কি হবে, এই এক্স, এই এক্সটা কি হবে, এই ইন্টারভেলের মধ্যে আছে। এটাকে বলা হয় এক্স বিলংস টু দিস ইন্টারভেল। কিভাবে পড়া হয়, এক্স belongs to this interval a comma b, ওপেন ইন্টারভেল। আচ্ছা, এবং এইটার অর্থ হচ্ছে এমন, যদি এক্সটা a কমা b এর মধ্যে থাকে, এইটা তোমাকে এই কথাটা বলবে
যে এর থেকে এক্স বড় এবং বির থেকে ছোট। ঠিক আছে, যদি এমন হয়, ইন্টারভ্যালটা যদি এমন নাও, তাহলে সেটাকে এ কমা বি দিয়ে এই প্যারেনথেসিস দিয়ে প্রকাশ করতে হবে, এবং এই ইন্টারভ্যালটার নাম হবে কি, ওপেন ইন্টারভ্যাল। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এর পরের অংশে আছে কি, ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে 2 নাম্বার আছে হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। ক্লোজড ইন্টারভ্যাল কি, ক্লোজড হচ্ছে যে আমরা দুই সাইডকে এন্ড এন্ড পয়েন্টকেও আমরা এর মধ্যে ইনক্লুড করব। ঠিক আছে, তাহলে এখানে একটা কিওয়ার্ড কি হচ্ছে যে ইনক্লুডিং টু এন্ড পয়েন্টস। ঠিক আছে, ইনক্লুডিং টু এন্ডস পয়েন্ট, অর্থাৎ আমরা এখানে এ কেও নিব, বি কেও নিব, নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটাকে আমরা বলবো যে ক্লোজড ইন্টারভ্যাল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি, যেহেতু দুইটাই কি নিচ্ছি আমরা, এ কমা বি কে নিলাম, আমরা কি এ কে নিচ্ছি, নিচ্ছি, তাহলে চিহ্নটা হবে এমন একটা থার্ড ব্র্যাকেট। আবার বি কেও আমরা নিচ্ছি, তাহলে এইভাবে, অর্থাৎ আমরা যখন ক্লোজড ইন্টারভ্যাল দেখাবো তখন এ কমা বি দিয়ে দুপাশে দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে তাদেরকে ক্লোজ করব। আচ্ছা, এখন যদি আমরা বলি যে এর মধ্যে কোনো একটা নাম্বার আছে যার নাম আমি এক্স দিছি, তাহলে এক্সটা কি এই ইন্টারভ্যালের মধ্যে আছে না, আছে, তাহলে কি বলবো, এক্স বিলংস টু এটা। তাহলে এটাকেও আমরা পড়বো কিভাবে, যে এক্স বিলংস টু দিস ইন্টারভ্যাল এ কমা বি। এবং এইটা এইটা তোমাকে কি বলে, যে এর থেকে এক্সটা বড় এবং সমানও হতে পারে। অর্থাৎ এই ইন্টারভ্যালের মধ্যে যতগুলো সংখ্যা আছে তা তো এও, এ সহ ওদিকের বিও নিতে হবে, এবং তাদের মাঝের সকল এলিমেন্টকেই নিতে হচ্ছে, বা সকল সংখ্যাকে নেওয়া লাগতেছে। তাহলে আমরা যদি সকল সংখ্যাকে একটা জেনারেল নাম দেই এক্স, তাহলে এই এক্সটা কি হবে, এ এর সমানও হইতে পারতো, বি এর সমানও হইতে পারো, কিংবা এদের থেকে বড়, মানে এর থেকে বড় কিংবা বি এর থেকে ছোটও হইতে পারতো। তাহলে আমরা এই পাশেও একটা লেস দেন অর ইকুয়াল বি এভাবে আমরা লিখবো। ঠিক আছে। আচ্ছা, এর পরের যে 3 নাম্বার অংশ আছে, 3 নাম্বারে বলছে কি, একটা ওপেন ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে ওপেন ক্লোজড ইন্টারভ্যালটা কি, প্রথমে কোন শব্দটা আছে, প্রথমে আছে ওপেন। ওপেন আছে কোন সাইডে, লেফট সাইডে। তাহলে লেফট সাইডেরটাকে কি করতে হবে, ওপেন করতে হবে, অর্থাৎ ওটাকে ছেড়ে দিতে হবে, ওটাকে আমরা নিতে পারবো না। কিন্তু রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে কি ক্লোজড, অর্থাৎ রাইট সাইডে বা রাইট সাইডে যে সংখ্যাটা সেটা কিন্তু বড় হয় সবসময়, তাই না? রিয়েল নাম্বার লাইনে আমরা যদি রাইটে যাই তাহলে ভ্যালু বাড়তে থাকে, এবং আমরা যদি লেফটে যাই তাহলে ভ্যালু কমতে থাকে। তাহলে ওপেন ক্লোজড অর্থাৎ লেফটটা কি হবে, ওপেন হচ্ছে। তাহলে আমরা যদি এমন একটা সংখ্যা নেই, এখানে এ নেই এবং এখানে বি নেই, যেখানে ওপেন বলছে, তাহলে এই এটাকে আমরা কি করতে পারবো না, এটাকে নিতে পারবো না। এই জন্য এটা কিন্তু এটা, এই যে এটাকে আমরা কিন্তু ছেড়ে দিলাম এভাবে, এটাকে ছেড়ে দিছি। কিন্তু পরেরটাতে বলছে ক্লোজড, অর্থাৎ এই বিটাকে আমাদের নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, যখন আমরা কোনো একটা সংখ্যাকে নিব না তখন সেই জায়গায় চিহ্নটা হয় কেমন, এমন একটা প্যারেনথেসিস, এবং এই পাশে যেহেতু আমরা নিচ্ছি তাহলে সেটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এ এবং বি দ্বারা, তাহলে আমরা প্রথম কি করব, এ কমা বি লিখে নিব। এরপর কি করব, আমরা এ কে কি নিচ্ছি, এ আছে লেফট সাইডে, সেটা বলছে ওপেন, তাহলে এ ওপেন করতে হবে, অর্থাৎ এটাকে নেওয়া যাবে না। কিন্তু বিটাকে বলছে ক্লোজড, অর্থাৎ বিটাকে নিতে হবে, তাহলে আমরা চিহ্নটা দিব এভাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এটাকে সম্পূর্ণ করি, অর্থাৎ আমরা কি করতেছি, বি কে নিচ্ছি, এবং এর থেকে যতগুলো এলিমেন্ট বড় আছে বি পর্যন্ত, এদের প্রত্যেককেই কিন্তু আমরা এই
ইন্টারভেলের মধ্যে পাবো। ঠিক আছে, তাহলে এর মধ্যে যদি কোনো একটা এলিমেন্ট, নাম দিলাম এক্স, সেই এক্সটা কোথায় আছে, এক্স বিলংস টু ওপেন ক্লোজড ইন্টারভেল এ কমা বি, এবং এর অর্থ হচ্ছে যে এই এক্সটা এ এবং বি এর সঙ্গে কিভাবে সম্পর্কিত, এক্স এর ভ্যালু কি এ হতে পারে, এ কিন্তু এই ইন্টারভেলের মধ্যেই নাই, তাহলে কিন্তু এ কিন্তু এক্স এর মানে এক্স কিন্তু এ এর সমান হইতে পারবে না এবং বড় হবে, অর্থাৎ স্ট্রিক্টলি গ্রেটার দ্যান এ, এবং কি আছে এখানে, বি এর সমান হইতে পারে, অর্থাৎ এটা লেস দেন অর ইকুয়াল টু বি। আশা করি ওপেন ক্লোজড ইন্টারভেল বোঝা গিয়েছে। আচ্ছা, এরপরে আসছে 4 নাম্বার। 4 নাম্বারে আছে কি, ক্লোজড ওপেন ইন্টারভেল। ক্লোজড ওপেন বলতে কি, আমরা লেফট সাইডে কি পাইছি, ক্লোজড, তাহলে আমরা কি করব, লেফট সাইডটাকে নিতে হবে, অর্থাৎ লেফট সাইডে যে ভ্যালু আছে সেটাকে আমরা নিব। তাহলে এ কমা বি ক্লোজড, অর্থাৎ এটাকে এই এন্ড 2 পয়েন্ট যেটা আছে তার মধ্যে প্রথমটাকে ক্লোজড অর্থাৎ নিতে হবে, এবং পরবর্তীতে ওপেন অর্থাৎ এটাকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই চিহ্নটা পরিবর্তিত হবে। তাহলে এইটাকে আমরা নিব, এটা ভরাট করতে হবে, এবং এইটাকে আমরা নিব না, তাহলে এটাকে এভাবে ছেড়ে দিতে হবে, এবং মাঝখানে এটা ছেড়ে দিলাম। এখন এর মধ্যে কোনো একটা ভ্যালু এক্স আছে, সেই এক্সটা কেমন হবে, এই এক্সটা এ এর সমান হতে পারবে কিন্তু বি এর সমান হতে পারবে না, এবং বি থেকে ছোট হইতে হবে। তাহলে বি থেকে ছোট হইতে হবে, বি এর সমান হইতে পারবে না, এবং এ এর সমানও হইতে পারবে, আবার এর থেকে বড়ও হইতে পারবে, তাই না? এই যে কালো অংশগুলো এতেও আছে, এর থেকে বড় অংশ বা ডান সাইডে সেই দিকেও আছে, অর্থাৎ এক্সটা এর থেকে বড় কিংবা সমান হবে। আচ্ছা, আমরা কি করলাম, ইন্টারভেলস আমাদের পড়া শেষ হয়েছে। এর পরবর্তী অংশ সেটা হচ্ছে কি ইকুয়ালিটি অফ সেটস। তাহলে আমরা দুইটা সেট নিলাম, ধরে নেই এ সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে, যেমন এ বি সি এবং ডি, এবং বি আরেকটা সেট আছে যার মধ্যে এ আছে, বি আছে 2বার, সি আছে একবার, ডি আছে ধরে নেই 3বার। তাহলে আমরা এ এবং বি কে যদি সমান বলতে চাই, তাহলে কি হবে, যে এর মধ্যে যেটা আছে সেটা বি এর মধ্যে থাকতে হবে, এবং বি এর মধ্যে যে এলিমেন্ট আছে সেটা এ এর মধ্যেও থাকতে হবে। যদি এমনটা হয় তাহলে আমরা বলবো কি এ এবং বি দুইটা সমান সেট, অর্থাৎ if x belongs to A and x belongs to B। আচ্ছা, এই x বলতে কিন্তু সিম্পল একটা আহ, একটা এলিমেন্টকে বোঝাচ্ছে না, সকল এলিমেন্টকে, এর মধ্যে যে সকল এলিমেন্ট আছে তাকে আমি x দ্বারা প্রকাশ করতেছি, এবং এই জায়গায় যেটা আছে সেটাকে আর x না লিখে এটাকে ধরে y লিখি। যদি x যদি a এর মধ্যে থাকে এবং y যদি b এর মধ্যে থাকে, এবং এটা যদি এটা ইমপ্লাই করে যে y আবার a এর মধ্যে আছে এবং x টা b এর মধ্যে আছে, এর অর্থ কি, x এবং y তারা কিন্তু দুইটাই কার মধ্যে আছে, এই যে এক্স ওয়াই দুইটাই এপাশে বি এর মধ্যে আছে, আবার এই জায়গাটাতে এক্স ওয়াই তারা কিন্তু এর মধ্যে আছে, অর্থাৎ সকল এলিমেন্ট দুইটা সেটের মধ্যেই আছে। নো ম্যাটার যে এখানে 2বার আছে কি ওখানে একবার আছে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, যে কয়বার থাকুক সেটা নিয়ে সমস্যা নাই, কিন্তু এলিমেন্টটা দুইটা সেটের মধ্যে আছে কিনা শুধুমাত্র সেটা দেখতে হবে। যদি দুইটা সেটের মধ্যে যদি থাকে তাহলে আমরা বুঝবো যে সেট দুইটা সমান, এবং এই বিষয়টাকেই বলা হচ্ছে কি ইকুয়ালিটি অফ সেটস।
আচ্ছা, আমাদের পরবর্তী যে টপিক তার নাম হচ্ছে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট হচ্ছে a set is said to be a singleton set if that set has only one element। যদি কোনো একটা সেটের মধ্যে শুধু একটা এলিমেন্ট থাকে তাহলে আমরা বলবো কি ওই সেটটাকে সিঙ্গেলটন সেট বলবো। যেমন আমরা যদি বলি এ সেটের মধ্যে শুধুমাত্র ধরি কিউ আছে, তাহলে এইটা একটা সিঙ্গেলটন সেট হবে। কিংবা বি একটা সেট যার মধ্যে শুধুমাত্র টু আছে, তাহলে এটাকেও আমরা সিঙ্গেলটন সেট বলবো। কারণ কি এর মধ্যে এলিমেন্ট আছে কয়টা করে, একটা মাত্র কিউ আছে এবং এখানে একটা দুই আছে, তাহলে এ এবং বি কে সিঙ্গেলটন সেট বলা হবে। এর পরবর্তীতে আছে কি দা এমটি সেট। এমটি সেট কি? এমটি বলতেই আমরা বুঝি যে ওখানে কোনো এলিমেন্ট আসলে থাকবেই না, তাহলে এমটি সেট এমটি সেট আচ্ছা, তাহলে আমরা বলি অ্যান এমটি সেট doesn't have any element or any elements। তাহলে যে সেটের মধ্যে আসলে কোনো এলিমেন্ট নাই সেই সেটটাকেই বলা হবে কি এমটি সেট। তো এখানে আমরা একটা সেট যদি এ নেই, এ সেটটার মধ্যে শুধু কিছুই নাই, এ সেটের মধ্যে কোনো এলিমেন্ট নাই, শুধুমাত্র দুইটা মানে একটা ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে এমটি সেটকে তাহলে আমরা বলতে পারি empty set an empty set is represented by একটা এই এই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কিংবা একটা ফাই দিয়ে আমরা প্রকাশ করে থাকি। এটা হচ্ছে গ্রিক লেটারের ফাই। যদি ফাই লেখা থাকে তাহলে আমরা বুঝবো যে এটা একটা এমটি সেট, কিংবা এইভাবেও লেখা থাকতে পারে। আচ্ছা, এমটি সেটকে কি আমরা একটা ইয়ার মাধ্যমে লিখতে পারবো কিনা? প্রথম দিকে যে আমরা পড়লাম যে স্পেসিফিকেশন অফ সেট, সেখানে সেট বিল্ডার মেথড ছিল, তাহলে একটা সেটকে আমরা এমটি সেট দেখাবো, কিন্তু সেটা সেট বিল্ডার মেথডে আমরা দেখাইতে চাই। তাহলে যেটা হবে, এ যদি একটা সেট হয় যেখানে আমরা বললাম কি বলা যেতে পারে, অল নেমস অফ all names of girls who is a student of a boys school। আচ্ছা, আমি যেটা এখানে বলছি একটু হাস্যকর, যে all names of girls who are a student of a boys school, তাহলে সেই সকল মেয়েদের নাম লিখতে হবে যারা বয়েজ স্কুলে পড়ে। তা আমরা জানি বয়েজ স্কুলে কোনো মেয়ে পড়ে না, তাহলে কি আমরা এই এ সেটের মধ্যে কি কোনো নাম লিখতে পারবো? আমরা কি এই এ সেটের মধ্যে কোনো একটা মেয়ের নাম লিখতে পারবো? পারবো না, অর্থাৎ এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট আসবে না। এই কারণে আমরা এই এ সেটটাকে কি বলবো, একটা এমটি সেট বলবো। ঠিক আছে।
আচ্ছা, এরপরে আসি, বলছে কি ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেটস। ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেটস। আমরা তো সেটের এলিমেন্ট সম্পর্কে জানি যে সেটের মধ্যে যেগুলো দেখা যায়, এই যে একটা সেট এ, তো এ সেটের মধ্যে আমরা প্রথম দিকে নিয়েছিলাম এ বি সি। তাহলে এই যে এখানে এরা হচ্ছে প্রত্যেকে কি এক একটা এলিমেন্ট। তাহলে যদি কোনো সেটের এলিমেন্ট কতগুলা তা যদি কাউন্ট করা যায় তাহলে বলবো সেই সেটটা ফাইনাইট সেট। এবং যদি এলিমেন্ট গুলোকে কাউন্ট না করা যায় তাহলে আমরা বলবো কি ইনফাইনাইট সেট। ঠিক আছে? সো ফাইনাইট সেট ডিপেন্ডস অন the number of its element. তাহলে আমরা বলি এই রিয়েল নাম্বার এটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা কি আমরা জানি না। আবার ন্যাচারাল নাম্বার আমরা জানি যে এটা 1 2 3 করে চলে, কিন্তু কোন পর্যন্ত গিয়ে শেষ হয়েছে বা কতগুলো এলিমেন্ট আছে আমরা কিন্তু তা জানি না। অর্থাৎ এরা প্রত্যেকেই কিন্তু কি হবে, ইনফাইনাইট সেট হবে। আচ্ছা, এরপরে আসি কি সাবসেটস। আমরা একটা সেটকে আরেকটা সেটের সাবসেট কখন বলবো? যদি এমনটা হয়, আমরা ধরে নিচ্ছি বি একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে এক্স ওয়াই এবং জেড, এবং এ একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে এক্স এবং ওয়াই। অর্থাৎ এর মধ্যে এক্স ওয়াই আছে, বির মধ্যে এক্স ওয়াই আছে এবং তা বাদে আরো কিছু এক্সট্রা আছে। তো এই সময়টাতে আমরা এটাকে কি বলবো, বি এর একটা সাবসেট বলবো। অর্থাৎ এর থেকে এইটা তৈরি হতে পারে যদি আমরা কি বলতেছি বি সেটের এলিমেন্ট দ্বারা কিছু সংখ্যক বা সম্পূর্ণ সবগুলো এলিমেন্ট নিয়েই আমরা কি করছি, একটা নতুন সেট তৈরি করছি যার নাম দিছি কি এ। তাহলে আমরা বলবো এ কে বলবো কি বি সেটের একটি সাবসেট। তাহলে আমরা বলবো এ ইজ এ সাবসেট অফ বি। ঠিক আছে? অর্থাৎ if x belongs to A implies that x belongs to B, then A is a subset of B. অর্থাৎ all elements that are in set A, those elements are also in B. That time you will say that A is a subset of B, and here one new thing is B is the superset of A. তাহলে আমরা এই জায়গায় একটা বিষয় বলতে পারি যে B is called the superset of A. অর্থাৎ যে সেটটা অন্য একটা সেটকে ধারণ করে বা কন্টেইন করে, তোমরা কন্টেইন শব্দটা পাবা। তাহলে বি সেটটা কি করছে, এ সেটটাকে ধারণ করছে বা কন্টেইন করছে, সেজন্য বি সেটটা বড় এবং এটাকে আমরা বলতেছি কি সুপারসেট। অর্থাৎ যে সেট থেকে অন্য সেটটা তৈরি হয়েছে তাকে বলা হবে সুপারসেট, এবং যে সেটটা তৈরি হয়েছে তাকে বলা হবে কি ওই বড় সেটের সাবসেট। আমরা কিন্তু এই জায়গা থেকে আরো কয়েকটা সাবসেট তৈরি করতে পারতাম। যেমন আমরা যদি নিতাম শুধুমাত্র এক্স এবং ধরি এখানে জেড আছে এবং এই সেটটার নাম দিলাম সি, তাহলে কি সি সেটটা কি বি এর সাবসেট হবে না? কারণ এই যে এই এক্স বিলংস টু সি, সেটা আবার বিলংস টু বি। আবার এইখানে যে জেড আছে সেটা সি এর মধ্যে আছে এবং সেই জেডটা আবার বি এর মধ্যেও আছে। ঠিক আছে? এই কারণে আমরা বলবো কি বি হচ্ছে সুপারসেট অফ সি এবং সি ইজ এ সাবসেট অফ বি।
একইভাবে এটাকে কিন্তু তুমি অন্যভাবেও বলতে পারতে এবং একটা তর্ক করতে পারো, যেটা কি, যে এক্স বি এর মধ্যে আছে এবং এক্সটা তো সি এর মধ্যেও আছে, আবার জেড বি এর মধ্যে আছে, এই জেড তো সি এর মধ্যেও আছে। তাহলে তো আমরা বলতে পারতাম যে আহ, এইটা আর কি কি বলে, যে বি সাবসেট অফ সি, এটা বলে না। কিন্তু এখানে যেটা সমস্যা হয়েছে যে যেটা সাবসেট যেটা সাবসেট হবে সেটা ওর থেকে তৈরি হবে, ঠিক আছে? তো এইখানে কিন্তু এক্স আর জেড দিয়ে আমরা কিন্তু এক্স ওয়াই জেড তৈরি করতে পারিনি, অর্থাৎ সি থেকে বি তৈরি হয়নি। যার কারণে এতটুকু কথা ঠিক থাকলেও আমরা কিন্তু বি ইজ এ সাবসেট অফ সি সেটা বলতে পারছি না। আচ্ছা, একটা নতুন বিষয় সেটা হচ্ছে যে বি সেটের মধ্যে তো এক্স ওয়াই জেড আছে, এবং আমরা যদি একটা ডি সেট নেই যেটা কিনা ওর মধ্যে কোনো এলিমেন্ট নাই, তবুও কিন্তু এই ডি সেট কিন্তু বি সেটের একটি সাবসেট হবে, অর্থাৎ সকল আহ, সকল সেটেরই একটা কমন সাবসেট থাকবে, তা হচ্ছে কি একটা এমটি সেট থাকবে, ঠিক আছে? তাহলে বি সেট বি সেটের একটা সাবসেট হবে ডি, যেটা কিনা একটা এমটি সেট। সাবসেটের পরে আছে কি প্রপার সাবসেট। প্রপার সাবসেট হচ্ছে আমরা যে একটু আগে বলছিলাম যে এ ইজ এ সাবসেট অফ বি, এবং বলছে যদি এমনটা হয় যে এ নট ইকুয়াল টু বি, তাহলে এইটা 2 নম্বর কন্ডিশন এবং এইটা 1 নম্বর কন্ডিশন। বলছে যে ইফ এ ইজ এ সাবসেট অফ বি এবং এ বি এর সমান না, তাহলে আমরা বলবো যে দেন এ ইজ এ প্রপার সাবসেট অফ বি, অর্থাৎ প্রপার সাবসেট সবসময়ই মূল সেট থেকে ছোট হবে, এলিমেন্টের দিক থেকে একটা এলিমেন্ট হয়তো কম হতে পারে, অন্ততপক্ষে একটা এলিমেন্ট কম হবেই, এমনটা। আচ্ছা, আমরা যেটা এক্সাম্পল নিচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে এক্স ওয়াই জেড, এবং আমরা যদি এ একটা সেট তৈরি করি যার মধ্যেও আবার এক্স ওয়াই জেড আছে, তাহলে যেটা হবে এই বি এর এক্স ওয়াই জেড থেকে কিন্তু এক্স ওয়াই জেড দ্বারা তোমার কি হয়েছে এ সেট তৈরি হয়েছে। তাহলে আমরা কিন্তু প্রথম কন্ডিশন কিন্তু বলছি, মানে ফিল আপ করবে যে এ ইজ এ সাবসেট অফ বি, কিন্তু এখন আমরা বলবো যে এ আর বি কি হয়ে গেছে সমান হয়ে গেছে, কিন্তু এখানে কি বলছে এ আর বি সমান হতে পারবে না, তাহলে এই কন্ডিশনটা ফিল আপ করে নাই। তাহলে আমরা বলবো কি যে এই এ সমান যে এক্স ওয়াই জেড, এই সেটটা মূলত বি সেটের কোনো প্রপার সাবসেট নয়, ঠিক আছে? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে কম্পারেবল সেটস। তো দেখো, কম্পারেবল সেটস আমরা এ and b be two sets if a is a subset of b or b is a subset of a, then they are called comparable, but if not, then they are called non-comparable.
অর্থাৎ এ এবং বি দুইটা সেট, এ এবং বি দুইটা সেটের মধ্যে যদি এমন সম্পর্ক হয় যে এ বি এর সাবসেট কিংবা বি এ এর সাবসেট, যদি একটা আরেকটার সাবসেট হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো যে তারা কম্পারেবল। কিন্তু যদি এমনটা না হয়, কোনো একটা কন্ডিশন মানে নাই, তাহলে আমরা বলবো কি তারা এই যে নন কম্পারেবল, তারা নন কম্পারেবল হবে। আশা করি বোঝা গেছে। তো কম্পারেবল সেট এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেই। আচ্ছা, ধরে নেই এ হচ্ছে 1 2 3 এবং বি হচ্ছে 2 3 4। এখন এ কি বি এর সাবসেট হবে? এ কি বি এর সাবসেট? দেখো, অর্থাৎ বি থেকে এ জেনারেট হবে। তাহলে এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, 3 আছে, এর মধ্যে 3 আছে, কিন্তু এই জায়গায় 1 আছে যেটা কিনা বি এর মধ্যে নাই, যার কারণে আমরা এ কিন্তু বি এর সাবসেট নয়। তাহলে এ যেহেতু বি এর সাবসেট নয়, আমরা এখন চেক করব যে বি কি তাহলে এ এর সাবসেট হবে। দেখি, তাহলে বি যদি এ এর সাবসেট হয় তাহলে 2 আসতে হবে কোথা থেকে? এ থেকে। 3 আসতে হবে কোথা থেকে? এ থেকে, সেটাও আছে। কিন্তু 4 আছে যেটা এ থেকে আসেনি, তাহলে আমরা এ এবং বি এরা আসলে কি হবে? নন কম্পারেবল, অর্থাৎ তারা একে অপরের কি নয়? সাবসেট নয়। আচ্ছা, পরবর্তীতে আছে কি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট হচ্ছে সেই সেট যে সেটের মধ্যে আমাদের আলোচনাধীন সকল সেটের উপাদান সমূহ বিদ্যমান, সেই সেটটাকে বলবো আমরা কি ইউনিভার্সাল সেট। অর্থাৎ আমাদের আলোচনায় ধরো এ একটা সেট আছে, বি একটা সেট আছে, সি একটা সেট আছে, ডি একটা সেট আছে, এমন করে 4টা সেট আছে, কিংবা আরো অনেক সেট আছে, ধরো জেড পর্যন্ত সবগুলোই সেট। ঠিক আছে, তাহলে আমরা স্পেশাল স্পেশাল সরি স্পেশাল একটা ইউ নিছি, কারণ এর মধ্যে অবশ্যই একটা ইউ আছে, যেহেতু আমি ইংরেজি লেটার গুলা নিছি। তাহলে স্পেশাল ইউ, এই স্পেশাল ইউ কে কি বলা হবে? ইউনিভার্সাল সেট বলা হবে। কাদের জন্য? এ থেকে এই যে জেড পর্যন্ত যে 26টা সেট আছে তাদের জন্য। কখন বলা হবে? যদি ইউ সেটের মধ্যে যে এক্স বলে যতগুলো এলিমেন্ট আছে সেই সকল এলিমেন্টেই এক্স বিলংস টু কোনগুলা? এই এ সেটের মধ্যে থাকবে এক্সটা, আবার বি সেটের মধ্যে থাকবে, সি সেটের মধ্যে থাকবে, ডি সেটের মধ্যে থাকবে, এবং এভাবে জেড সেটের মধ্যে থাকবে। অর্থাৎ ইউকে এ বি সি থেকে জেড পর্যন্ত যে 26টা কি আছে সেট আছে, তাদের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তারা প্রত্যেকে যদি ইউ সেটের মধ্যে থাকে, তাহলে আমরা ইউ সেটকে বলবো ইউনিভার্সাল সেট। ঠিক আছে। আচ্ছা, দেখি একটা ইউনিভার্সাল সেট তৈরি করা যায় কিনা, একটা এক্সাম্পল নেওয়া যাক। আমরা আলোচনাতে রাখছি 1 2 3 দিয়ে একটা এ সেট, বি বলতে নিছি 1 2 5, এবং সি বলতে নিছি 1 2 এ বি সি, এগুলাকে নিছি। এখন কি তাহলে ইউ বলে একটা ইউনিভার্সাল সেট আছে, যেটাকে আমরা যদি বলি এভাবে যে ইউ সেটের মধ্যে কি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, এবং তারপরে আছে হয়তো এ বি সি ডি ই, এইগুলা আছে। তো দেখো, ইউ সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে এগুলো থেকেই কিন্তু এ সেট তৈরি হয়েছে, বি সেট তৈরি হয়েছে, সি সেট তৈরি হয়েছে। তার মানে হচ্ছে এ বি সি এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তা প্রত্যেকেই ইউ সেটটা কন্টেইন করে বা ধারণ করে, যে কারণে আমরা ইউ সেটকে কি বলবো? এ বি সি সেটের জন্য একটা ইউনিভার্সাল সেট বলবো।
ইউনিভার্সাল সেট কিন্তু এদের জন্য আরো অনেক কিছুই হইতে পারতো, ঠিক আছে। হয়তো সেখানে ধরে নেই যে এখানে ই নাই, তাহলে কি এই যে নতুন করে যে ইউ সেটটা তৈরি হয়েছে সেটা কি এই এবিসি এর জন্য ইউনিভার্সাল হবে না? কারণ 1 2 3 5 আর এবিসি এগুলো তো প্রত্যেকে এর মধ্যেই আছে, ঠিক আছে। তাহলে ইউনিভার্সাল সেট অনেক হতে পারে। আচ্ছা, এর পরবর্তীতে আছে কি অপারেশনস অন সেটস। তো অপারেশন বলতে আমরা যেটা বুঝি, আমরা কিন্তু এই যে ছোট থেকে কি করছি, যোগ করছি, বিয়োগ করছি, তারপরে গুণ করছি, ভাগ করছি, এরা প্রত্যেকেই কিন্তু এক একটা কি অপারেশনস। তো সেটের মধ্যে, দুইটা সেটের মধ্যে আমরা যখন যোগ করতে যাই, তো এই যোগটাকে বলা হয় সেটের হচ্ছে কি করি আমরা ইউনিয়ন বলি। তাহলে একটা হচ্ছে কি ইউনিয়ন অফ সেট, ইউনিয়ন অফ সেটস। অর্থাৎ আমরা বললাম যে লেট এ অ্যান্ড বি বি টু সেটস, তারপরে বলতেছি এ ইউনিয়ন বি, এটাকে আমরা কিভাবে করতেছি যে রিড অ্যাজ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি ইজ ডিফাইন্ড অ্যাজ, কিভাবে দেখানো হয়, একটা সেট যেখানে এক্স বলে কিছু একটা থাকবে, মানে এ ইউনিয়ন বি এর মধ্যে একটা এলিমেন্ট এক্স থাকবে, যাতে করে কি হয় এক্সটা কোথায় আছে, এ তে আছে, অথবা এক্সটা কোথায় থাকবে, বি তে থাকবে। যদি এমন হয়, অর্থাৎ এ সেট একটা বি সেট একটা, তাদের প্রত্যেক এলিমেন্ট গুলোকে নিয়ে যে নতুন একটা সেট তৈরি করা হয় তাই হচ্ছে কি ইউনিয়ন অফ দিস এ অ্যান্ড বি সেট, ঠিক আছে। তাহলে এ ইউনিয়ন বি বলা হয় সেটাকে, এবং তাকে আমরা জেনারেল কেসে কিভাবে দেখাই যে এ ইউনিয়ন বি এর মধ্যে কি থাকবে, এক্স থাকবে, যে এক্সটা হয়তোবা সেটা এ থেকে আসবে অথবা এক্সটা বি থেকে আসবে। তো আমরা এটাকে মুছে একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। তো এক্সাম্পল, এক্সাম্পলে আমরা নিছি এ হচ্ছে 1 2 3 এবং বি হচ্ছে 3 4 5। তাহলে আমরা বের করতে যাচ্ছি কি এ ইউনিয়ন বি। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু বলতে আমরা 1 2 3 সেটটাকে বুঝি, এবং ইউনিয়ন, আচ্ছা এ সেট নিছি কি এ বি সি, এবং বি সেট হচ্ছে 3 4 5, এবং এ ইউনিয়ন বি বলতে আমরা এই যে এ এর ভ্যালুটা এখানে বসাচ্ছি এবং বি এর ভ্যালুটা এখানে বসাবো। তো বি মানে হচ্ছে 3 4 এবং 5। এখন এই যে ইউনিয়ন, এই ইউনিয়নের অর্থ হচ্ছে যে আমরা কি কি নিব, যেগুলো কমন আছে সেগুলোকেও নিব, পাশাপাশি যতগুলো আনকমন আছে তাদেরকেও নিব। তাহলে 1 2 3 প্রথম সেটটাকে লিখে ফেলবো 1 2 3, এবং এইখানে 3 আছে, আমি কিন্তু অলরেডি 3 নিয়ে দিয়েছি, তাহলে আর এই 3 কে নেওয়ার দরকার নাই। এবং তারপরে কি আছে 4 5, অর্থাৎ এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই যে দেখো, এখন দেখো এই যে 1 আছে, তাহলে এই 1টা কার মধ্যে থেকে আসবে, হয়তোবা এ থেকে আসবে, না হয় বি থেকে আসবে। এখন দেখা গেল যে 1টা এ থেকে আসছে। 3 কোথা থেকে আসবে, এ থেকে আসবে, না হয় বি থেকে আসবে, দুইটার মধ্যে থেকে আসছে, অসুবিধা নাই। 4টা কোথা থেকে আসবে, এ থেকে না হয় বি থেকে, দেখা গেল তা বি থেকে আসছে। তো এটা হচ্ছে কি ইউনিয়ন অফ টু সেটস। আচ্ছা, এরপরে আছে যেটা, সেটা হচ্ছে ইন্টারসেকশন অফ সেটস। তাহলে আমরা বললাম যে লেট এ
and B be two sets, then A intersection B, আমরা এটাকে পড়তেছি কি read as A intersection B is defined as, কিভাবে, এর মধ্যে হয়তো x একটা থাকবে যেটা কিনা কোথা থেকে আসবে, ইন্টারসেকশন বলতে আমরা শুধুমাত্র কমন গুলোকে বুঝি। তাহলে কমন হইলে পারে কি হবে, ওটা অবশ্যই a থেকেও আসতে হবে, b থেকেও আসতে হবে। তাহলে আমরা বলবো যাতে করে কি হয় x টা a থেকে আসে, কমা দিয়ে বলছে x টা b থেকে আসে। এখন দেখো এখানে এই যে কমার অর্থ হচ্ছে and, অর্থাৎ x টা a থেকেও আসবে, x টা b থেকেও আসবে। ঠিক আছে। আচ্ছা একটা এক্সাম্পল দেওয়া যাক। তো এক্সাম্পলে আমরা a হিসাবে আগের মতো 1 2 3 নিলাম এবং b বলতে আমরা 3 4 5 নিছি। এখন আমরা কি করব, আমরা a ইন্টারসেকশন b বের করতে চাই। তাহলে এর ভ্যালু কি 1 2 3 ইন্টারসেকশন b, b মানে হচ্ছে এই পাশের 3 4 এবং 5। এখন দেখো এই ইন্টারসেকশনের অর্থ হচ্ছে শুধুমাত্র কমন গুলোকে নিতে হবে। তাহলে শুধুমাত্র কমন গুলো নিলে পারে কি হবে, এখানে শুধুমাত্র কমন কোনটা আছে, 3 হচ্ছে কমন, তাহলে একটা 3, তাহলে এই সেট এ ইন্টারসেকশন বি এর মধ্যে শুধুমাত্র 3 থাকবে। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু এলিমেন্ট আছে কয়টা, একটা। তাহলে এলিমেন্ট যদি একটা থাকে তাহলে এ ইন্টারসেকশন বি এটা কি হয়েছে, এটা কোন সেট বলা যেতে পারে, এইটা হচ্ছে এই সিঙ্গেলটন সেট। কারণ কি, যে সেটের মধ্যে শুধুমাত্র একটি এলিমেন্ট থাকে সেই সেটকেই বলা হয় সিঙ্গেলটন সেট। ঠিক আছে। আচ্ছা এখন আসি কি কমপ্লিমেন্টেশন অফ এ সেট। তাহলে এই কমপ্লিমেন্টেশন অফ এ সেট, আচ্ছা আমরা একটু আগে ইউনিভার্সাল সেট করছি, ইউনিভার্সাল সেটটাকে একটু মনে করার চেষ্টা করো। এবং আমরা বললাম ইউনিভার্সাল সেট, তাহলে একটা ইউনিভার্সাল সেট নিছি কাকে, ধরে নেই ইউ একটা ইউনিভার্সাল সেট। আর আমাদের যে আমরা একটা কনসিডার করছি যে সেটটাকে এ বি এ সেট আন্ডার ইউ, অর্থাৎ ইউ হচ্ছে একটা ইউনিভার্সাল সেট এবং এই ইউ সেটটার মধ্যে থেকে মূলত এ সেটটা আসছে। যদি এমন হয় তাহলে কমপ্লিমেন্ট অফ এ, কমপ্লিমেন্ট অফ এ, এটাকে আমরা এ এর উপরে সি দিয়ে প্রকাশ করি। এটা কেমন হবে, ইউ বিয়োগ এ, অর্থাৎ ইউ সেটের মধ্যে যে সকল এলিমেন্ট আছে তাদের থেকে এই এ সেটের মধ্যে যে সকল এলিমেন্ট আছে এদেরকে বাদ দিতে হবে। ঠিক আছে। তাহলে তুমি শুধু এই সময় এতটুকু মনে রাখো যে কমপ্লিমেন্ট অফ এ বলতে এর পাওয়ার সি বোঝায়, বা এটাকে আমরা এভাবেই পড়বো, কমপ্লিমেন্ট অফ এ পড়বো এটাকে। এবং সেটা কিভাবে বের করা হয়, ইউ থেকে এ সেট গুলোকে আমরা বাদ দিব। এখন এই বাদ দেওয়ার বিষয়টা আমি এখনো দেখাইনি, তো আমি এখন ছোট করে দেখাই দেই যে কিভাবে আসলে আমরা একটা সেট থেকে আরেকটা সেটকে বিয়োগ করি। ধরো যে এ একটা সেট আছে যেটা 1 2 3 4 5, এবং তোমার কাছে আরেকটা সেট আছে বি, সেটা হচ্ছে 2 3। তাহলে এ থেকে বি কে যদি বাদ দিতে বলে, খেয়াল করো এ থেকে বি কে যদি বাদ দিতে বলে তাহলে আমরা কি করব, 1 2 3 4 5 নিলাম এবং বিয়োগ বি, বি বলতে হচ্ছে 2 3। আমরা যেটা করব, আমরা কোন সেটটাকে রাখবো, আমরা এই সেটটাকেই রাখবো, শুধুমাত্র এই সেটের মধ্যে এই দুইটা আসবে না, অর্থাৎ এই 2 আসবে না। তাহলে এই 2টাকে বাদ দাও, আবার 3 আছে তাহলে এই 3টাকে বাদ দাও, তাহলে
যারা বাকি থাকলো তাদেরকে লেখো, অর্থাৎ 1, 4 এবং 5। এভাবে আমরা কি করি, বিয়োগ করি। তাহলে কমপ্লিমেন্ট অফ এ সেট বের করার সময় তোমরা কি করবা, ইউ যে ইউনিভার্সাল সেটটা থাকবে সেই ইউনিভার্সাল সেট থেকে তোমার যে যে সেটের কথা হবে, এ সেট বলুক বি সেট বলুক, সেই সেটের এলিমেন্ট গুলো ইউ সেট থেকে সরাই নিয়ে ইউ সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকে তাদেরকে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করো যে দেওয়া আছে ইউ বলতে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং এ বলতে 1, 2 এবং ধরো যে 5 আছে। তাহলে এই যে এর কমপ্লিমেন্ট কিভাবে বের করবা, বলবো যে ইউ থেকে এটাকে বাদ দাও। আচ্ছা, এই ইউ থেকে এ কে বাদ দেওয়া কিন্তু এইভাবেও লেখা হয়, দুইটা একই জিনিস। তাহলে ইউ মানে হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6, 7 এবং এই জায়গা থেকে এ সেটটাকে বাদ দেওয়া। এ সেটটাকে বাদ দেওয়া বলতে 1, 2 এবং 5 দ্বারা গঠিত যে সেট, সেই সেটটাকে আমরা বাদ দিচ্ছি। তাহলে বাদ দিব কাকে, এই 1 কে এই জায়গা থেকে বাদ দিব, 2 কে এই জায়গা থেকে বাদ দিব, 5 কে এই জায়গা থেকে বাদ দিব। তাহলে এই যে এরা বাদ গেল। তাহলে এখন থাকলো কারা, এই যে 3, তারপরে আছে 4, তারপরে থাকলো 6 এবং 7। এইভাবে আমরা বাদ দিব। ঠিক আছে? তো এখন আমরা আরেকটা বিয়োগ দেখব এবং সেটার মধ্যে একটু কনফিউশন করার মতো বিষয় থাকে। সেটা হচ্ছে, মনে করো যে এইখানে যে 5 ছিল এরপরে একটা 9 আছে। তাহলে আমরা এ এর কমপ্লিমেন্ট কিভাবে বের করব, বলবো যে ইউ থেকে এ কে বাদ। তাহলে ইউ মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং সেখান থেকে এ সেটটাকে বাদ দেওয়া। এ সেটটাকে বাদ দেওয়া মানে কি 1, 2, 5 এবং 9। এখন কথা হচ্ছে কি করব, এই 1 কে এই জায়গা থেকে বাদ দিব, তারপরে 2 আছে তাহলে 2 বাদ, 5 আছে 5 বাদ, 9 আছে এই জায়গায় 9 নাই। তাহলে কি করব, যেটা নাই ওইটার আর এই পাশে দরকার নাই, এখনো যেগুলো আছে ওইগুলোকেই লিখতে হবে, অর্থাৎ 3, 4, 6 এবং 7। এটাই কমপ্লিমেন্ট অফ এ হবে। আচ্ছা, তো আশা করি কমপ্লিমেন্টেশন অফ এ সেট বিষয়টা বোঝা গেছে। এখন আমাদের একদম সর্বশেষ যে টপিক আজকের, তা হচ্ছে পাওয়ার সেটস। তো পাওয়ার সেট কি সেটা আমরা দেখি। আচ্ছা, পাওয়ার সেট মূলত ইয়ার সঙ্গে সম্পর্কিত, সাবসেটের সঙ্গে সম্পর্কিত। তাহলে পাওয়ার সেট অফ এ সেট, তো আমরা কোনো একটা সেট ধরে নেই। তো সেই সেটটাকে আমরা ধরলাম এ সেট এবং এ সেটের মধ্যে কি কি আছে, 1, 2 এবং 3 আছে। এবং আমরা বের করার চেষ্টা করব কি, এই এ সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে এর থেকে কতগুলো সাবসেট তৈরি করা যায়। ঠিক আছে? এর মধ্যে কতগুলো সাবসেট তৈরি করা যায়, অর্থাৎ এই 1, 2, 3 কে ব্যবহার করে কতগুলো নতুন নতুন সেট তৈরি করা যায়, সেটাই মূলত সাবসেট। তো আমরা কিন্তু একটা একটা করে যদি এলিমেন্ট নেই, তাহলে ওয়ান সিঙ্গেল একটা ওয়ার্ড নিয়ে, একটা এলিমেন্ট নিয়ে কিন্তু আমরা একটা সেট তৈরি করতে পারি। একইভাবে শুধুমাত্র টু নিয়ে একটা সেট তৈরি করতে পারবো, আবার থ্রি নিয়ে একটা সেট তৈরি করতে পারবো। এখন একটা একটা করে নিলে কিন্তু কি হবে, তিনটা আলাদা আলাদা পাবো। অর্থাৎ তিনটা থেকে একটা, এই যে তিনটা থেকে একটা নিলে পারে আমরা তিনটা পাবো। আবার বলছে তিনটা থেকে দুইটা দুইটা করে যদি নাও, তাহলে তিনটা থেকে দুইটা দুইটা করে নিলে কয়টা পাবা, সেই হিসাবটা এখানে করবা। হুম তাহলে যেটা হয়, দুইটা করে নিলে কি হয়, 1 এবং 2 এটা নিয়ে একটা সেট তৈরি হবে, আবার 1 এবং 3 নিয়ে একটা তৈরি হবে, এবং 2 এবং 3 নিয়ে আরো একটা তৈরি হবে। তাহলে দুইটা করে নিলে পরে কয়টা হবে, তিনটা, অর্থাৎ
এটাও কিন্তু 3 হবে। ঠিক আছে, এরপরে বলছে, আচ্ছা এরা দুইটা আবার সেম হয়েছে কি কারণে, আমরা কিন্তু জানি যে এনসি আর সমান যা হয় এনসি এন মাইনাস আর এর ভ্যালুও তাই হয়। মনে করে দেখো তাহলে এই জায়গায় যে ওয়ান আছে, এই ওয়ানকে কি আমরা এই জায়গার আহ, আমরা কি এটাকে 3 - 1 বলতে পারতাম না? এই টু, এইখানে যে টু ছিল সেই টুকে কি আমরা 3 - 1 বলতে পারি কিনা? পারি। অর্থাৎ ওদের রেজাল্ট গুলা কি হবে, সেম হবে। ঠিক আছে, তাহলে একটা একটা করে নিলেও তিনটা পাবো, দুইটা করে নিলেও তিনটা পাবো। এখন যদি তিনটা করে নিই তাহলে 1 2 3, এবং এখানে কিন্তু অর্ডার মেনটেন করার কোনো প্রয়োজন নাই, যে তুমি এখন একবার নিছো 1 2 3, পরের বার আবার 3 2 1 নিবা কিংবা 2 3 1 নিবা। এরা কিন্তু প্রত্যেকে কি সেট, ইকুয়াল সেট হবে। ঠিক আছে, যার কারণে আমরা একবারে নিব। এবং আরো একটা কথা বলা হয়েছিল প্রথম দিকে যে এমটি সেট, এমটি সেট যে কোনো সেটের কি হয়, একটা সাবসেট হয়। তাহলে আমরা এমটি সেট বলতে একটা ফাই দিয়ে দিলাম। এবং তাহলে এ সেট থেকে আমরা এই 8টা কি পাইছি, নতুন নতুন সাবসেট পাইছি। এই সাবসেট গুলোকে প্রত্যেককে যদি এক একটা এলিমেন্ট বিবেচনা করি, এলিমেন্ট বিবেচনা করে যদি আমরা এমন করে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি, তাহলে নতুন যে সেটটা তৈরি হলো এই সেটটাই মূলত এই পি দ্বারা পাওয়ার সেট অফ এ বোঝাবে। বোঝা গেছে কি বিষয়টা? তাহলে আমরা কি বলবো, পাওয়ার সেট অফ এনি সেট ইজ দ্য সেট, is the set where the elements of the set is its all subset. Okay, so the set of all subsets, এই কথাটুকুকে মনে রাখতে হবে। তাহলে সাবসেটের সেট গুলো, এটা কি সাবসেটের সেট না? যতগুলো সাবসেট সম্ভব ছিল বানানো সেগুলো বানাইছে এবং তাদেরকে একটা সেটের মধ্যে রাখা হয়েছে। তাহলে সেট অফ অল সাবসেটস, এইটাই হচ্ছে কি পাওয়ার সেট অফ এ সেট। এবং একটা বিষয় খেয়াল করো, পাওয়ার সেটের মধ্যে এলিমেন্ট হিসাবে আমরা কয়টা পাবো? দেখো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা আছে। কয়টার থেকে 8টা পাইছি? এই যে তিনটা এলিমেন্ট, 3 এলিমেন্ট থেকে 8টা পাইছি, এবং 8কে আমরা 2 এর উপরে 3 দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা এখানে যদি সেটের মধ্যে যদি আমার n সংখ্যক এলিমেন্টস থাকতো, তাহলে আমরা সেখান থেকে কয়টা সাবসেট বের করতাম? 2 টু দি পাওয়ার n সংখ্যক। অর্থাৎ 2 টু দি পাওয়ার n সংখ্যক কি পাওয়া যায়, এলিমেন্টস পাওয়া যায়। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটন অন করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পান এবং কিছু শিখতে পারেন। ধন্যবাদ।